পৃথিবীর প্রতিটা দেশেরই নিজস্ব পুলিশ বাহিনী আছে, যারা দেশের ভেতরে অপরাধী ধরতে ও শান্তি বজায় রাখতে কাজ করে। কিন্তু যদি অপরাধীরা এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে যেয়ে লুকিয়ে পড়ে, তখন কি হবে? এমন সময় প্রয়োজন পড়ে একটি আন্তর্জাতিক পুলিশের, যারা দেশের সীমানার বাইরে গিয়েও অপরাধীদের খুঁজে বের করতে পারে। আর এই দায়িত্ব পালন করে ইন্টারপোল। বিশ্বের সব দেশের পুলিশের মধ্যে যেন তথ্য বিনিময় সহজ হয়, অপরাধ দমন ও প্রতিরোধে যেন একে অপরকে সহযোগিতা করা যায়, সেই লক্ষ্যেই ইন্টারপোল প্রতিষ্ঠা করা হয়েছে। বৈশ্বিক নিরাপত্তা রক্ষার অন্যতম প্রধান অপরাধ দমন সংস্থা ইন্টারপোল কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানব আজকের পর্বে। ইন্টারপোলের ইতিহাস প্রায় 100 বছর পুরনো। 19 শতকের শেষ দিকে ইউরোপ জুড়ে অপরাধ বাড়তে থাকে এবং অনেক অপরাধী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে থাকে। তখনই বোঝা যায় একটি দেশের পুলিশের পক্ষে এই ধরনের আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। বিশ্বজুড়ে অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা থেকে একটি যৌথ আন্তর্জাতিক পুলিশের পরিকল্পনা আসে। 1914 সালে মোনাকোতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কংগ্রেস নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে 24টি দেশের পুলিশ কর্মকর্তারা অংশ নেন এবং আন্তর্জাতিকভাবে পুলিশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তবে প্রকৃত ইন্টারপোল প্রতিষ্ঠা হয় 1923 সালে অস্ট্রেলিয়ার ভিয়েন শহরে। সেই সময় এর নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন বা ICPC। এটি প্রতিষ্ঠা করেন জোহান এসকোবার। তিনি তৎকালীন পুলিশ প্রধান এবং পরবর্তীতে চ্যান্সেলর ছিলেন। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংস্থাটি পুনর্গঠিত হয়। এরপর 1956 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সংক্ষেপে ইন্টারপোল। সেই সময় থেকেই ইন্টারপোল নিরপেক্ষ এবং অরাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে। বর্তমানে ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা 195টি। এটি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটির প্রধান কার্যালয় রয়েছে ফ্রান্সের লিওন শহরে। বিশ্বব্যাপী অপরাধ দমনে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সদর দপ্তরও 1986 সালে বোমার শিকার হয়েছিল। তারপর 1989 সালে ইন্টারপোল ফ্রান্সের লিওনে তাদের সদর দপ্তর স্থানান্তর করে। বর্তমানে ইন্টারপোলের সদর দপ্তর বিশ্বের সবথেকে নিরাপত্তা ও প্রযুক্তির দিক থেকে উন্নত। অবাক করা বিষয় হলো, এত বড় আন্তর্জাতিক সংস্থা হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। তবে তারা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সদস্য দেশগুলোকে সাহায্য করে। তবে ইন্টারপোল এখন আর শুধু একটি সমন্বয়কারী সংগঠন নয়, এটি একটি পরিপূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর ও বহু স্তর বিশিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই সংস্থাটি খুবই সুগঠিতভাবে কাজ করে, যাতে দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন দেশের পুলিশের মধ্যে সহযোগিতা নিশ্চিত করা যায়। ফ্রান্সের লিওন শহরে ইন্টারপোলের মূল সদর দপ্তর ছাড়াও বিশ্বব্যাপী আরও তাদের বেশ কিছু কার্যালয় রয়েছে। যেমন সিঙ্গাপুরে ইন্টারপোলের শাখা গ্লোবাল ইনোভেশন কমপ্লেক্স, যার মূল কাজ হচ্ছে সাইবার ক্রাইম ও প্রযুক্তি সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ করা। এছাড়াও পুরো বিশ্বের পুলিশ বাহিনীকে রিয়েল টাইম তথ্য ও সমন্বয় সেবা দেওয়ার জন্য ইন্টারপোলের রয়েছে গ্লোবাল কমান্ড সিস্টেম। এই শাখাটি 24 ঘন্টা সক্রিয় থাকে। এর বাইরেও আর্জেন্টিনা, কেনিয়া, ক্যামেরুন সহ বিভিন্ন দেশে ইন্টারপোলের সাপোর্ট সেন্টার রয়েছে। বর্তমানে বিশ্বের প্রতিটা দেশেই এই সংস্থাটির কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটা দেশেরই একটি করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা NCB থাকে, যেটি সেই দেশের পুলিশ এবং ইন্টারপোলের মধ্যে সংযোগ রক্ষা করে। বাংলাদেশেও ইন্টারপোলের NCB আছে, যা বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা CIDর অধীনে পরিচালিত হয়। ইন্টারপোলের রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ডাটাবেস। এই ডাটাবেসে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারগুলো হলো নিখোঁজ ব্যক্তি ও আন্তর্জাতিক অপরাধীর তালিকা, চুরি হওয়া গাড়ির তথ্য, জাল পাসপোর্ট ও ভিসার তথ্য এবং সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানের তথ্য। এই ডাটাবেসগুলো 24 ঘন্টা খোলা থাকে এবং সদস্য দেশের পুলিশ বাহিনী যে কোনো সময় প্রবেশ করতে পারে। ইন্টারপোল বিভিন্ন স্তরের অপরাধীদের ধরতে বিভিন্ন ধরনের নোটিশের মাধ্যমে সতর্কতা জারি করে। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো রেড নোটিশ। কোনো ব্যক্তির বিরুদ্ধে এই রেড নোটিশ জারি হলো সমগ্র বিশ্বে তাকে যেখানেই দেখা যাবে সেখানে গ্রেপ্তার করতে হবে। এখনও পর্যন্ত প্রায় 65,000-এরও বেশি ব্যক্তির নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। রেড নোটিশ ছাড়াও ইন্টারপোলের বেশ কিছু নোটিশ রয়েছে, যেমন ব্লু নোটিশ মানে হলো এই ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। গ্রিন নোটিশ মানে হলো এই ব্যক্তিকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা জারি করতে হবে।
এছাড়াও কোনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে ইয়েলো নোটিশ জারি করা হয় এবং অজ্ঞাত পরিচয়ের মৃত ব্যক্তিকে চিহ্নিত করতে ইন্টারপোল ব্ল্যাক নোটিশ জারি করে। এগুলোর বাইরেও ইন্টারপোল আরও 2 ধরনের নোটিশ জারি করে। একটি হলো পার্পল নোটিশ, যার মাধ্যমে অপরাধীরা নতুন কৌশলে বা প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করলে তা অন্য দেশগুলোকে জানানো হয়, এবং আরেকটি হলো অরেঞ্জ নোটিশ। এটি কোনো বিস্ফোরক দ্রব্য, বিপজ্জনক চিঠি বা প্রাণঘাতী উপকরণ সম্পর্কে সতর্ক করতে ব্যবহৃত হয়। ইন্টারপোল নিজে কোনো গ্রেপ্তার বা তদন্ত চালাতে পারে না, তারা শুধুমাত্র তথ্য সরবরাহ সমন্বয় করে। এছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার থাকার জন্য সংস্থাটি কোনো রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত বিষয় নিয়ে কাজ করে না। যদিও অতীতে বেশ কিছু দেশে স্বৈরচার শাসকের দ্বারা ইন্টারপোলের অপব্যবহারের অভিযোগ রয়েছে। তাছাড়া ভিন্ন ভিন্ন কারণে ইন্টারপোল বেশ কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার শিকার হয়। অনেক সময় রেড নোটিশ জারির পরও অপরাধী ভিন্ন কোনো দেশে অন্য নামে বসবাস করতে পারে। তাছাড়া অনেক দেশ রাজনৈতিক কারণেও অভিযুক্ত অপরাধীদের ফেরত পাঠাতে অস্বীকার করে। ইন্টারপোলের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতি বছর জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এই সভায় নতুন সদস্য নেওয়া, বাজেট অনুমোদন, নতুন প্রকল্প গ্রহণ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 1976 সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ গ্রহণ করে। ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি প্রতিটি দেশেই থাকে এবং বাংলাদেশেও এই এনসিবি রয়েছে। বাংলাদেশে ইন্টারপোলের কাজ বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির মাধ্যমে পরিচালিত হয়। সিআইডির অধীনে থাকা এই আলাদা ইউনিট এনসিবি ঢাকা বা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ঢাকা নামে কাজ করে। এটি হলো ইন্টারপোলের বাংলাদেশের একমাত্র অফিসিয়াল প্রতিনিধি সংস্থা। এখান থেকেই আন্তর্জাতিক অপরাধী শনাক্ত, রেড নোটিশ জারি এবং বিদেশ থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কাজগুলো পরিচালিত হয়। উদাহরণ হিসাবে বলা যায়, মনে করুন এক লোক ব্যাংক জালিয়াতি করে 100 কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে দুবাই চলে গেছে। বাংলাদেশের সিআইডি এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এবং আদালতের নির্দেশে ইন্টারপোলের এনসিবি ঢাকা একটি রেড নোটিশ জারি করে। এই রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ের পুলিশ সেই ব্যক্তিকে আটক করতে পারে। এরপর কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এখনও পর্যন্ত 62 জন বাংলাদেশির নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। এদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, যুদ্ধাপরাধ মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের নাম রয়েছে। 2024 সালে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার নামেও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে বলে খবর প্রচার করেছিল, কিন্তু ইন্টারপোলের অফিসিয়াল রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নাম পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের ধরতে যেমন ইন্টারপোল কাজ করে, একই সাথে বিশ্বের সবচেয়ে গ্যাং অপরাধীদের আটক করে রাখার জন্য এল সালভাদরে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার। এল সালভাদরে অবস্থিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে আপনার মতামত জানাবেন।